তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধু কথার মর্যাদাটা রাখবি। তোরা হাত ধর প্রতিজ্ঞা কর। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা এখনকার যে সিনারিও চলছে তার জন্য খুবই উপযুক্ত। কারণ গতকাল রাত্রে লাইভ হয়েছে, দেখেছেন একটা লাইভ, যেটা কিনা ঐতিহাসিক লাইভ, যেটা সোমার চ্যানেলে হয়েছে, সোমা ওয়ার্ল্ডের চ্যানেলে হয়েছে। সেখানে আপনারা দেখেছেন যে সঙ্গীতাদি কিছু উদ্যোগ নিয়েছে, সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম। তো উনি কিছু উদ্যোগ নিয়েছেন সেই অনুযায়ী, তো সেই উনি কিছু উদ্যোগ তো আপনারা সবাই দেখেছেন। সেখানে সঙ্গীতা ম্যাডাম, মানে আমাদের সঙ্গীতাদি, উনি কিছু উদ্যোগ নিয়েছেন। সেখানে কিছু কথা উনি বলেছেন যেটা কিনা আমাদের হিতার্থে, মানে আমাদের বেঙ্গলি কমিউনিটিতে যেসব সমালোচনামূলক চ্যানেল আছে, যাদেরকে আমরা এক কথায় কন্ট্রোভার্সি চ্যানেল বলি, তাদেরই কিছু ক্রিয়েটারদের ভালোর জন্য বলেছে। তো আমরা সবাই জানি এখন উনি একটা পদক্ষেপ নিতে চলেছেন, একটি স্পেশাল কোনো চ্যানেলের বিরুদ্ধে যার ওপর কমসে কম 15টা জিডি রয়েছে, তার ওপর অভিযোগ রয়েছে, নানান অভিযোগ রয়েছে, সেগুলো সব আমার এখানে আলোচ্য বিষয় নয়। তো সেটা নিয়ে আপডেট দেওয়ার জন্য যে ভিডিওটা একটা লাইভ আর অ্যারেঞ্জ করা হয়েছিল। সেখানে কিন্তু বলা হয়েছিল যে সব পক্ষের কথা শোনা হবে, এরকম নয় কি এক পক্ষের কথা শুনে কোনো কিছু বিচার করা হবে। তো ওখানে সামনের পক্ষ মানে সঙ্গীতাদির যারা মানে একেবারে কাছের মানুষ বলে, কাছের ক্রিয়েটার বলে যারা পরিচিত, তো তাদের যারা অপোনেন্ট রয়েছে সেখান থেকেও কিন্তু উনি বলেছিলেন যে আমি কথা শুনবো, তাদেরও কথা শুনবো, আমি তাদেরকেও ইনভাইট করছি, তোমরা আসো, তোমাদের পক্ষ রাখো, তো সেক্ষেত্রে শোনা হবে। তো সেরকমভাবেই অ্যারেঞ্জ করা হয়েছিল। তো যাই হোক, সেখানে আমিও গিয়ে উপস্থিত হয়েছিলাম অনেক পরে, প্রথম দিকে আমি ছিলাম না, পরের দিকে আমি ছিলাম, আপনারা সবাই জানেন। তো এই যে গানটা গাইলাম যে তোরা হাত ধর প্রতিজ্ঞা কর বন্ধু হয়ে থাকবি, তো অনেকেরই মানে বেশিরভাগ ভিউয়ার্সদের এটা মনে হচ্ছে যে উনি হয়তো আমাদের মধ্যে বন্ধুত্ব করানোর চেষ্টা করেছেন, একটা উদ্যোগ নিয়েছেন। কথাটা পুরোপুরি ভুল তা আমি বলবো না, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে গিয়ে বন্ধুত্ব নয়, ব্যাপারটা উনি এটাই বলতে চেয়েছেন যে যেটা কাজের জায়গা, সেখানে তোমরা সবাই একই রকমের ভিডিও করছো, তোমরা একে অপরের মধ্যে মানে যেটাকে বলে না একটা রাইভেলরি তো থাকবেই, সেটা প্রত্যেক বিজনেস বলুন, কলিগদের মধ্যে একটা রাইভেলরি থাকে, যেটা আর কি একই কাজ করতে গেলে থাকে, কম্পিটিশান থাকে। বাট উনি আমার মনে হয় এটা বলতে চেয়েছেন যে কম্পিটিশান তোমরা করো, একে অপরের বিরুদ্ধে ভিডিও করো, কিন্তু ইন আ হেলদি ওয়ে, একটা শালীনতা বজায় রেখে। এটা তোমরা ভুলে যেও না যে তোমরা কেউ কারোর পার্সোনাল শত্রু নয়। তার উপর বিশেষ করে ওনার দুটো পয়েন্ট ছিল। এক হচ্ছে এই যে নাম বিকৃতি করে কথা বলা, সেই নাম বিকৃতি করে যাতে কথা না বলা হয়, যে ক্রিয়েটার তার নাম ধরেই বললেই সেটা মনে হয় শ্রেয়, এটা উনি আমাদেরকে বলেছেন। দেখুন, আমি একটা কথা বলি যে উনি কোনো কিছুই আমাদের উপর কিন্তু চাপিয়ে দিতে পারবেন না, আর চাপিয়ে দেওয়ার চেষ্টাও করেননি। উনি বলেছেন যে তোমরা এরকমভাবে চিন্তা করে দেখো, এরকমভাবেও করা যায়। তো সঙ্গীতাদি যে কথাটা বলেছিলেন সেগুলো আমি আজ থেকে মানে প্রায় 1 বছরের ওপরে মনে হয়ে গেল আমি এই কথাগুলোই বলেছিলাম যে আমরা একে অপরের কেউ শত্রু নয়। আজকে যে ব্লগাররাও রয়েছে তারাও আমাদের শত্রু নয়, তাদের শেষ করে দিয়ে আমাদের কোনো লাভ নেই, তারা থাকবে, আমরা থাকবো। সহাবস্থানের কথা আমি বলেছিলাম, কারণ আমি যদি একজনকে নিয়ে ভিডিও করতে করতে তার যদি ভিউজই না হয়, তাহলে তাকে নিয়ে আমি বলবো কি? তার মানে সে আমার একটা কন্টেন্ট আমার হাতছাড়া হয়ে গেল। এই কথাগুলো কিন্তু আমি আগে বলেছিলাম। এই যে নাম বিকৃতি না করা, চিন্তা করে দেখুন, আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে আমি বলেছিলাম যে সমালোচনার সংজ্ঞা বদলাতে এসেছি। তো সেই সমালোচনার সংজ্ঞা কিন্তু আমি অনেকাংশে বদলে দিয়েছি, কারণ আপনারা দেখেছেন এটা আমার বিশাল বড় কি বলবো, গর্ব তো নয়, বাট বিশাল বড় ভালোবাসার একটা জায়গা, একটা বিশাল বড় কৃতজ্ঞতা জায়গা যে আমার যারা ভিউয়ার্স আছেন তারা প্রত্যেকে এসে আমার সম্পর্কে যখন কথা বলেছেন, তারা একটাই কথা বলেছেন যে ও কোনো বাজে কথা বলে না, মানে কোনো গালাগালি স্ল্যাং ইউজ করে না। মেন হচ্ছে স্ল্যাং ইউজ করে না। স্ল্যাং ইউজ না করেও কিন্তু কারোর বিরুদ্ধে
কড়া ভিডিও করা যায়, আমি কিন্তু কড়া ভিডিও করেছি, এমন ভিডিও করেছি যার জন্য কিনা আমাকে স্ট্রাইক পর্যন্ত দেওয়া হয়েছে। তো এই স্ট্রাইকের বিষয়টা নিয়ে কিছু কথা বলবো, একটু অপেক্ষা করুন। তো সেখানে এমনভাবে যে গা জ্বলে যাবে তোমার, কিন্তু স্ল্যাং দরকার নেই, কারণ মানুষ জানবেন যে সত্যের সম্মুখীন হলে কিন্তু মানুষ সবচেয়ে বেশি কেঁপে ওঠে, যারা মানে নিজেদের স্বচ্ছতা রাখে না নিজেদের ক্যারেক্টারে, বা নিজেরা কোনো অন্যায় করে, তাদেরকে শুধুমাত্র তাদের অন্যায়টা ধরিয়ে দিন, আয়নার সামনে দাঁড় করিয়ে দিন, দেখবেন তারা কীরকমভাবে থরথর করে কেঁপে রেগে একেবারে যেটুকু মানে যা পারবে আপনার বিরুদ্ধে স্টেপ নিয়ে নেবে। এটা কিন্তু হয়। এই যে সন্দীপের দিদি, আমি যেহেতু নাম বিকৃতি কথা করা না হয়েছে, এই যে সন্দীপের সো কল নিজের দিদি, সেই নিজের দিদিকে কিন্তু আমি নাম ধরেই ভিডিও করতাম, কিন্তু তারপর কি করলো, স্ট্রাইক দিল যে আমার নাম আর ছবি ব্যবহার করছে পয়সা কামানোর জন্য আর নিজের চ্যানেল গ্রো করার জন্য, এরকম বললো। তো আমি তো জাস্ট যেটা সত্যি সেটা বলেছি। এবার সে সেটা নিতে পারেনি, তার প্রবলেম, সে আমাকে অপস্ত করবে না, কারণ জানে ভালো করে তাহলে আমি আরও মানে যেটুকু আমার পরিচিতি আছে তার চেয়ে অনেক বেশি পরিচিতি আমি পেয়ে যাব। সেই জন্য আমার কথা অপস্ত করলো না, তার হাতে কি ছিল না স্ট্রাইক দেওয়া, যে ছবিটা আমি যেহেতু ব্যবহার করেছি, তো সেটা ইউটিউবের গাইডলাইনের বাইরে, বাট ভারতীয় সংবিধানের গাইডলাইনের বাইরে কিন্তু নয়, ভারতীয় যে আইন ব্যবস্থা আছে তার মধ্যে নয়, সেখানে কিন্তু আমরা সিএমকে নিয়ে পিএমকে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু আমরা সমালোচনা করছি, তাই তো। তো যাই হোক, সেই জন্যই কিন্তু আজকে নামটা বিকৃতি করা, না হলে কিন্তু কোনো প্রয়োজন নেই। বাট আমি যে ভিডিওটা করেছিলাম যে সমালোচনার সংজ্ঞা বদলে দেবো, সেখানে আমি বলেছিলাম যে কেন নাম ধরে বলবো না, কেন নাম ধরে বলবো না, কারণ কথাটা তো মিথ্যে বলছি না, ভিডিওর মধ্যে থেকে যেটা দেখে বলছি আমি সেটাই বলছি, তাহলে আমি কেন নাম বিকৃতি করব? আমাকে বিকৃতি তখনই করতে হবে যখন কোনো মানুষের সম্পর্কে আমি মিথ্যে কথা বলবো, তখনই আমাকে লিখতে হবে যে এই ক্যারেক্টারগুলো যা দেখছেন সব কিন্তু আমার মন গড়া, এগুলো আমার মস্তিষ্ক প্রসূত, এর সাথে কোনো বাস্তব ক্যারেক্টারের কোনো মিল নেই, কেন লিখতে লাগবে? তো কপিরাইটের জন্য আমরা লিখি যে অনেক, আমি যেমন আমার একটা বানিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে যা কপিরাইটের প্রবলেম আসে ভিডিও ক্লিপস ইউজ করার জন্য, তো শুনেছিলাম এগুলো দিলে নাকি তখন দেওয়া যায় না, তো পরবর্তীকালে দেখেছি গানের ক্ষেত্রে তো প্রত্যেকটাই ক্লেম আসেই, তো স্ট্রাইক হয়তো দেওয়া যায় না, ক্লেম হয়তো দেওয়া যায়, যাই হোক সেটাই হচ্ছে বক্তব্য। কিন্তু আমি যখন কারোর সম্পর্কে কথা বলছি, তার ছবি ব্যবহার করছি, তাহলে তো তার সম্পর্কে আমি মানে সত্যি কথাই আমাকে বলতে হবে, মিথ্যে কথা বললে তখনই ভয়ের বিষয় আছে। তো এই বিষয়টা আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম। তো যাই হোক, এখানে এবার ব্যাপারটা হয়েছে যে সঙ্গীতাদি কিন্তু বন্ধুত্ব করানোর চেষ্টা করলেও এখানে বন্ধুত্ব কতটা কি হবে সেটা নিয়ে সম্পূর্ণ আমার মানে মতবিরোধ রয়েছে। আমি অ্যাকচুয়ালি মানে যাদের সাথেই কথা হচ্ছে, এই কথাগুলো বন্ধুত্ব করার কথা হচ্ছে, আপনারা জানেন নাম ধরে তো এখন বলতে অসুবিধা নেই, সুতপা, তো সেই সুতপাকে আমি কতটা বন্ধু মনে করব আমি জানি না, পারবো না, আর জীবনেও কোনোদিনও পারবো না। সম্পর্ক একটা সময় ছিল, তো যেটা ছিল সেটাই ছিল, কিন্তু তার উপর এত মিথ্যেবাদী, সে কালকে যখন লাইভে উঠলো, সেখানে আমার সাথে যখন কথা হলো, আমি যখন ওকে তুই করে সম্বোধন করলাম, ও বললো যে তুমি আমাকে কেন তুই করে বলছো, আমার কাছে পারমিশন নিয়েছো, কিন্তু ও ভুলেই গেছে যে সময় খুব আবেগপ্রবণ হয়ে ও আমাকে একটা ওর গুড নিউজ শেয়ার করেছিল, সেই সময় কিন্তু আমায় বলেছিল যে তুমি আমাকে তুই করেই বলবা, তুমি তুই করেই বলবা, কারণ তুমি তো আমার দিদির মতো, সেই জন্য। তো যাই হোক, তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, তো তুই করে ওকে আমি বরাবর ভিডিওর মধ্যে তুই করেই বলে আসি। তো আমার একটা অভ্যেস আছে, আমি হয় খুব যদি রেগে যাই তখন তুই বলি যাদের ওপর, আর না হলে খুব যাদের ওপর ভালোবাসা আমার চেয়ে মনে করি যে এরা ছোটো, তখন কিন্তু আমি তুই করে বলি, এটা আমার একটা ক্যারেক্টার। তো কিন্তু দেখছি যে এটা চেঞ্জ করতে হবে, কারণ ভালোবাসা বা বাৎসল্য সবার জন্য সব সময় হয় না। তো যাই হোক, সেটা আমি শুধরে নিলাম। তো সেই জন্য বলছি যে তুমি হয়তো ভুলে গেছো সুতপা, তুমি নিজেই বলেছিলে যে তুমি করে ডাকতে, তো সেখানে তুমি সম্পূর্ণ ওখানে সবার সামনে অস্বীকার করলে। বাট আমার ওই যে আমি সম্পর্ক যখন করি তখন তার মাঝখানে কল রেকর্ডিং বা এইসবগুলো আসে না আমার,
ওগুলো আমার আসে না। যদি আসতো তাহলে ঠিক আমি শুনিয়ে দিতাম, কিন্তু একমাত্র উপরওয়ালা মানে যিনি আছেন তিনি জানেন যে আমি মিথ্যা কথা বলি না, আর এটা নিয়ে মিথ্যা কথা বলে আমার লাভও নেই কিছু, তাই না? তো যাই হোক, যেটা হোক, তার বক্তব্য, তার সে অবশ্যই বলতেই পারে, সে বলতেই পারে যে তাকে কিভাবে ডাকা হবে না ডাকা হবে, সে বলতেই পারে। সে যদি এখন বলে যে আমাকে নিয়ে বলতে গেলে আপনাকে আপনি বলেই বলতে হবে, তো আপনি বলেই বলতে হবে, সেও সেটা দাবি করতেই পারে। তো বন্ধুত্ব, বন্ধুত্ব, ভালোবাসা, এই সমস্ত কিছুর ভিত কিন্তু একটাই, সেটা হচ্ছে বিশ্বাস। আর সেই ভিতটা যখন মানুষের নড়ে যায় না, আমি মনে করি যে সেই বিশ্বাসের ভিত যখন একবার নড়ে যায় তখন সেটা পুনরুদ্ধার করা আর সম্ভব নয়। অ্যাটলিস্ট আমি তো পারবো না, আমি সেই জিনিসটা পারবো না, কারণ আমি দিনের পর দিন সেটা দেখেছি। আমি দেখেছি যে কীরকমভাবে কথা বলা হয়েছে। তো সেখানে এই যে বন্ধুত্ব সম্ভব না, কিন্তু হ্যাঁ অবশ্যই অ্যাজ আ কলিগ যখন কথাও বলবো, ওর ভিডিওর মধ্যে থেকে যা যা খুঁত, যা যা ভুল, সেগুলো যখন ধরবো, তখন আগে যেটা বলতাম আর কি, আমার দেওয়া একটা খুব সুন্দর নাম, সেই নামটা কিন্তু আমি মিস করবো, তাই জন্য আজকে লাস্ট বলছি, ডিগ্রিধারী অশিক্ষিত। তো সেই ওয়ার্ডটা আর আমি ব্যবহার করতে পারবো না, ওর নাম ধরেই আমাকে বলতে হবে। তো তাই বলবো, আমার কোনো আপত্তি নেই। আপনাদের এটুকু বোঝাতে চাই আমি আমার তরফ থেকে, যে সঙ্গীতাদি কখনোই বলেনি যে তোমরা গলায় গলায় গিয়ে বন্ধুত্ব করো, বন্ধুর মর্যাদা দাও, বন্ধু হয়ে থাকো তোমরা সারা জীবন, এরকমভাবে না। উনি বলেছেন একটাই কথা, আমি যেটা বুঝেছি ওনার কথা দিয়ে, যে তোমরা এখানে ইনকাম করতে এসছো, তোমরা ভিডিও করবে, ভিডিও টু ভিডিও করবে, ইনকাম করবে। এত সুন্দর একটা ইনকামের প্ল্যাটফর্ম তোমরা নষ্ট করো না, এই শুধুমাত্র নিজেদের ওপর কাদা ছোড়াছুড়ি করে, নিজেদের সাথে একে অপরের সাথে কেস কামারি এগুলোতে জড়িয়ে গিয়ে তোমরা শুধু ইনকামের জায়গাটা নষ্ট করো না। এটা সত্যি কথা, এটা কিন্তু উনি খুব যুক্তিপূর্ণ কথা বলেছেন। এই যে আমদানি আঠান্নি খরচা রুপাইয়া বলে না, তো সেরকমই যে এখান থেকে যা কামাবো তাই যদি সব এই উকিল আর কেসের পেছনে চলে যায়, তাহলে আর লাভটা কী হলো? সবাই অনেকেই আছে যারা বাড়ির কাজ সামলে, আমি যেমন বাচ্চা সামলে, কাজ সামলে, বাবা মা সামলে, সমস্ত কিছু সামলে আমাকে অনেক কাঠ খড় পুড়িয়ে তারপর গিয়ে ভিডিও করতে হয়। তো সেখানে টাইমটার এতটাই আমার কাছে টাইমটা জরুরি, সেই জন্য দেখেছেন যে আমি ভিডিও সংখ্যাও আমার কম হয়, যেহেতু একটু লেন্থটা বেশি হয়ে যায়, তাই জন্য আমি ইচ্ছা করে আর ভিডিও করি না, আর সত্যি কথা বলতে সুযোগও পাই না, এখনকার এই সময়কার কথা বলছি, সুযোগ পাই না। তো সেই জন্যই উনি বলেছেন যে এগুলো করে তো লাভ নেই, তোমরা ইনকাম করতে এসছো, তোমরা ইনকাম করো, ওটাতে কনসেন্ট্রেট করো, একে অপরের সম্পর্কে যা বলছো ভিডিওর মধ্যে দেখে বলছো, তাতে কোনো আপত্তি নেই, তোমরা বলো, কিন্তু এই যে এক একটা ওয়ার্ড যেগুলোকে বলে আনপার্লামেন্টারি ওয়ার্ড, মানে যেগুলো হচ্ছে স্ল্যাং খিস্তি, সেগুলো দিও না। তাতে অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের ইউটিউবে যে বেঙ্গলি কমিউনিটি আছে, সেই কমিউনিটিটাও কিন্তু কোথাও না কোথাও খুবই সব বিশ্ব সমাজে ছোট হচ্ছে। তো এই বিশ্ব সমাজের ছোট হওয়া নিয়ে একটা কথা বলি, যেটা নিয়ে সঙ্গীতাদি কিছু বলেছে না, সেই কথাগুলোর কিন্তু ভুল অনেকেই ভেবে নিয়েছে। এই যে নাইটি পরা, তো এই যে নাইটি বলে যে পোশাকটা, সেই পোশাকটার মধ্যে সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। নাইটি মানেই হচ্ছে নাইটে যেটা পরা হয়, যেটা রাত্রে আমি রাত্রি যাপন করব বলে যে জামাটা পরছি, সেটাই হচ্ছে নাইটি। তো নাইটি আমরা অনেকেই বাড়িতে পরে থাকি, অবশ্যই বাড়িতে পরে থাকি কারণ খুব কমফোর্টেবল। কিন্তু যখন আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা ভিডিও করতে আসছি, তাহলে কেন সেই পোশাকটাকেই আবার এখানে আমরা বেছে নেব, তাই না? উনি এটাই বলছেন যে নাইটি পরতে আপত্তি নেই, নাইটি পরো, কিন্তু তুমি এটা চিন্তা করো যে তুমি বার্তা কি দিচ্ছ, তোমাকে সারা বিশ্বের থেকে যখন দেখছে তারা কি ভাবছে। আজকে আমি জানি না আপনারা কতজন জানেন, এই যে ডক্টর বিবেক বিন্দ্রা, উনি তো মহা ফেক পারসন। উনি যখন এই বাঙালি মেয়েদের সম্পর্কে বলেছিল যে বাঙালি মেয়েদের ড্রেসিং সেন্স একদম ঠিক না, জিন্সের সাথে টিপ পরে, তারপর হচ্ছে গিয়ে অনেক সিনেমাতেই আমরা দেখেছি, পিকু সিনেমাটাতেও দেখেছিলাম, যেখানে কিনা মৌসুমী চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, উনি দিল্লিতে থাকেন, উনি যখন কলকাতায় এই পিকুর দীপিকা পাডুকোনের যে জেঠিমা, তার সম্পর্কে উনি বলছেন ওই তো ঘরে থাকে নাইটি পরে, দ্যাট টু উইদাউট ব্রা, ব্রা ছাড়া নাইটি পরে সারাক্ষণ বসে থাকে। এটাই হচ্ছে উনি ওনার একটা প্রতিচ্ছবি আমাদেরকে দেখালেন।
তো সেইটাই বলছি যে এরকম প্রতিচ্ছবি নিয়ে আমরা কেন চলবো, যে আমরা কন্ট্রোভার্সি চ্যানেল, আমরা কন্ট্রোভার্সি করি, আমরা নাইটি পরে সারাক্ষণ ঘুরি। মানে ব্যাপারটা কি, ঘরের কাজ করছি, চলতে ফিরতে হঠাৎ করে মনে হলো বসে পড়লাম। উনি এটা বলেছেন যে এটা তোমরা চিন্তা করে দেখো। দেখুন একটা কথা, সত্যি কথা, আমার হাতে ক্যামেরা, আমার হাতে সব কিছু। আমি যদি মনে করি যে না আমি নাইটিই পরবো, আমাকে কিন্তু উনি আটকাতে পারবেন না কোনোভাবে, কারণ এটা নিয়ে এর মধ্যে কোনো আইন নেই, কোনো ল নেই। কিন্তু উনি এটাই বলছেন যে তোমরা চিন্তা করে দেখো যে তুমি আজকে কি বার্তা দিচ্ছ। এই কথাটা কিন্তু, যে সঙ্গীতাদির অনেক কথা আমার সাথে ভীষণ মিলে যায়। কারণ এই যে ভিডিওটা আমি করেছিলাম যে আজ থেকে বেশ কিছুদিন আগে, তখন আমি কিন্তু বলেছিলাম যে কেন আমরা প্রেজেন্টেবল হব না, কেন মানে একটা কিছু শুনলাম সঙ্গে সঙ্গে যা করছি সেখান থেকে দৌড়ে চলে আসলাম ভিডিও করতে। কেন করব সেটা, কেন করব? আমরা টাইম নেব নিজেদের, মানে যদি দিনে 3টে বা 4টে ভিডিও করা হয় নাইটি পরে, তার চেয়ে বরং দিনে 2টো করব, কিন্তু নিজেদেরকে প্রেজেন্টেবল করে তারপর করব, নিজেদেরকে প্রেজেন্টেবল করে তারপর করব। একজন ভুল করছে বলে তার ভুল পথটা সবাইকে অনুসরণ করতে হবে এরকম কিন্তু মানে নেই। তো সেটাই আমি বলেছিলাম, সেই কথাটাই আমি বলেছিলাম যে কেন হবে না। আমি এই কথাটাও বলেছিলাম যে আমরা যে সমালোচনা করি, রোস্টাররা যদি সিলভার প্লে বাটন পেতে পারে তাহলে আমরা কেন পাবো না? তারাও তো, রোস্টাররা তো আর নিজেদেরকে রোস্ট করে না, তাদেরও কন্টেন্ট কি অন্যের জীবন, অন্যের ভিডিও, তাই তো? তাহলে আমাদেরও কন্টেন্ট কি অন্যের জীবন, অন্যের ভিডিও। তাহলে ওরা যদি পেতে পারে সিলভার প্লে বাটন, ওরা যদি পেতে পারে বিভিন্ন বড় বড় জায়গাতে ইনগরেশনের ডাক বা অনেক বড় বড় ইভেন্টে তাদের উপস্থিতি, উজ্জ্বল উপস্থিতি কাম্য, এরকমভাবে যদি তারা পায় তাহলে আমরা কেন পাবো না? আমরা কি এমন খারাপ কথা বলছি? ভিডিওর মধ্যে থেকে দেখে যদি যুক্তি দিয়ে বলে বুঝিয়ে আমরা ভিডিও করতে পারি তাহলে কেন পাবো না? সেক্ষেত্রে অবশ্যই এই যে আমরা একটা গণ্ডির মধ্যে রয়েছি, এই যে আমাদের এখন যেমন একজনকে নিয়েই আলোচনা, তো যারা দর্শকরা আছে তাদেরও তো মনোটোনাস হয়ে যাচ্ছে, ব্যাপারটা একঘেয়ে হয়ে যাচ্ছে। এই একটাই দুটো মানুষের সম্পর্কে আলোচনা শুনে শুনে তারাও তো মানে বলে না কোথাও পাক গেয়া, হ্যাঁ, মানে সেই ভেজা ফ্রাই টাইপের হয়ে যাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও আমরা সেখান থেকে বেরোতে পারছি না, অন্যকে নিয়ে ভিডিও করছি কিন্তু সেখানে ভিউজ হচ্ছে না। এই আমি কিছুদিন আগেই সৌম্যকে নিয়ে ভিডিও করলাম, 0 ওয়ার্ডসে সৌম্যকে নিয়ে ভিডিও করলাম, সেখানেও কিন্তু আমার এই সন্দীপকে নিয়ে ভিডিও করলে, টিনাকে নিয়ে যে ভিডিও করলে যেরকম ভিউজ হয় সেরকম কিন্তু ভিউজ হচ্ছে না। তো ব্যাপারটা বুঝতে হবে, দর্শকদেরও একটুখানি দায়িত্ব নিতে হবে। একটা জিনিস চিন্তা করে দেখুন, এই যে রোস্টিং যারা করে, তারা বেশ ভালো ট্যালেন্টেড, মানে তারা কিন্তু জিনিসগুলো কোনো ভিডিওর মধ্যে থেকে হিউমার খুঁজে আনা, সেটা কোথায় কোন মিমটা বসাতে হবে সেইটাকে যথাযোগ্যভাবে বসানো, তবেই তো এই হিউমারটা ক্রিয়েট হয়। তো এদের মধ্যে এত ট্যালেন্ট, এরা যদি চায় ওরা কিন্তু রোজ একটা করে ভিডিও বানাতে পারে, কিন্তু তারা বানায় কি? বানায় না। সেই জিনিসটাকে মানে তারা কিন্তু কোয়ান্টিটির ওপর ধ্যান দেয় না, তারা কোয়ালিটির ওপর ধ্যান দেয়। যে কোনো রোস্টিং দেখবেন যে যারা কিনা কোয়ালিটির ওপর ধ্যান দেয়, কোয়ান্টিটি না দেখে, তাদেরই রোস্টিংগুলো খুব ভালো লাগে। এই যখন রোস্টিংয়ের কথা উঠলই, এই রোস্টিং মানেই কিন্তু আমরা জানি একটু গালাগালি, কিস্তি, ডবল মিনিং কথাবার্তা, মেনলি গালাগালি কিস্তি তো থাকেই থাকে। যদি হিন্দির কথা বলেন সেখানে তো থাকবেই, তাই না? হিন্দি যারা রোস্টিং করে, তো যাই হোক, কিন্তু লক্ষ্য করে দেখবেন আমাদের বেঙ্গলি কমিউনিটিতেই একজন এমন রোস্টার আছে যে কিনা ইউনিক, সে তারই একবারে সে নিজের মতো, সে হচ্ছে গিয়ে অ্যামিউজিং রি। দেখবেন তো এমন সুন্দর রোস্টিং করে, এমন সুন্দর মানে পয়েন্ট ধরে, কিন্তু তার ভিডিওর মধ্যে একটা গালাগালি পাবেন না। উল্টে খুব সুন্দর ছন্দ মিলিয়ে কবিতা লিখে সুন্দর করে নিজস্বই একটা আলাদা ও আইডেন্টিটি তৈরি করেছে। এতগুলো ছেলে রোস্টার আছে, তার মাঝখানে রি কিন্তু ও নিজেই নিজের উপমা, আর কেউ ওর মতো নেই। তো সেখানেই বলছি যে যদি ও পারে তাহলে আমরা কেন পারবো না? তো এখানে রোস্টিংয়ের কথাটা আমি কেন তুললাম, যে বোঝানোর জন্য যে এরা চাইলেও রোজ কিন্তু ভিডিও দিতে পারে, রোজ পারে, কিন্তু তারা দেয় না। তারা কেন দেয় না? কারণ জানে একটা জিনিসের ওপর রিসার্চ, একটা জিনিসের ওপর হোমওয়ার্ক, যেটার কথা আমি সব সময় বারবার বলি, যে একটা ভিডিও দেখলাম সঙ্গে সঙ্গে সেটা নিয়ে কিছু বললাম, তাতে একটু না একটু গলতি হবেই হবে। আমি র্যাট রেসের মধ্যে যেতে চাই না, যে এই জিনিসটা আমি দেখলাম আগে আমি বলি, যাতে দর্শক আমার কাছে আগে এসে শোনে।
তো আমি সেই জিনিসটাতে বিলিভ করি না। আমি বিলিভ করি যে আমি কি বলছি সেটার জন্য দর্শকরা ঠিক অপেক্ষা করবে। আমি সেই জায়গায় নিজেকে পৌঁছে নিয়ে যেতে চাই। যেমন কিনা আমি এর আগেও বলেছিলাম যে বাচ্চা কাবিল বান, কামিয়াবি ঝাঁক মারকে পিছে আएगी। তো আমি যদি দেখি বা দর্শকরা যদি দেখে যে হ্যাঁ ইপসিতার কথাগুলো শুনছি, দেরি করে বলছে ঠিকই, কিন্তু যা বলছে যেগুলো বলছে মোটামুটি ফুল প্রুফ বলছে, সব কিছু কভার করছে, তাহলে আমরা অপেক্ষা করি ইপসিতা কি বলছে সেটার জন্য আমরা একটু সময় দেবো, একটু অপেক্ষা করব। আর এই জায়গাটাই আমি তৈরি করতে চাই। আর আমি চাই যে যারা যারা প্রত্যেকে নিজের মতো করে করছে, এই নয় যে আমি যেরকমভাবে বললাম অমনি আপনাকে সঙ্গে সঙ্গে সেরকমভাবে করতে হবে, একদমই নয়, আপনি আপনার মতো করেই করবেন। কিন্তু আমি এটাই বলছি যে উনি হয়তো আমাদেরকে এই বার্তাটাই দিতে চাইছেন যে এইসব এই র্যাট রেস বা এই যে একটা এমন রাইভালরি, আমরা এমন জায়গায় যে মুখ কালাকালি, রাস্তায় যদি কোনো সময় দেখাও হয়ে যায় একে অপরকে থেকে হ্যাঁ এরকম করবো, এটা যেন না হয়। আমি খুব সুন্দরভাবে একটা উপমা দিয়ে সে সময় ভিডিওর মধ্যে বলেছিলাম যে আজকে এই যে সুতপা বলছে না যে ও LLB পড়তে চায়, খুব ভালো কথা, অবশ্যই শেখা বা পড়ার কোনো বয়স নেই, কোনো সীমা নেই। যে মুহূর্তে মনে হচ্ছে যে আমি এটা শিখতে চাই, আমি এটা পড়তে চাই, সেই মুহূর্তেই সেটা পারসিউ মানুষ করার ইচ্ছা যদি প্যাশন থাকে করতেই পারে, করা উচিত। কিন্তু যে জিনিসটা সুতপার মধ্যে একদম নেই সেটা হচ্ছে প্রফেশনালিজম। ওর মধ্যে কোনো প্রফেশনালিজম বলে বস্তুটিই নেই। ও এতটাই কম্পিটিটিভ আর এতটাই মানে একনায়কতন্ত্রে ও বিশ্বাসী যে ও কোনোভাবে সামনের জনের ভালো করলেও সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারে না। আর এই যে পার্সোনাল শত্রু বানিয়ে নেওয়া, আজকে কাউকে নিয়ে আমি ভিডিও করছি, কাউকে আমার কন্টেন্ট করছি বলে তাকে আমার পার্সোনাল শত্রু বানিয়ে নেওয়াটা, এই জিনিসটা কিন্তু একেবারে করলে চলবে না। আজকে সন্দীপ পের সম্পর্কে সুতপা যখন বলেছে, মানে এমনভাবেই বলেছে যেন অ্যাজ ইফ ওই টিনা, আমি নাম ধরেই বলছি এখন, ওই টিনা, মনে হচ্ছে অন্যায়গুলো যা ও যেভাবে তুলে ধরছে মনে হচ্ছে যেন ওর সাথে সেগুলো হয়েছে, ও জাস্ট সেগুলো নিজে ওর সাথে সেই অত্যাচারগুলো ও সয়েছে সেরকমভাবে ও বলে। এগুলো কিন্তু আমি আগেও বলেছিলাম, এই কথা কিন্তু আমি আগেও বলেছিলাম যে এই ভাই আমরা যারা ব্লগাররা যারা আছে তারা আমাদের বাড়ির থেকে কিছু নিয়ে যায়নি, তারা আমাদের বাড়ির থেকে কিছু নিয়ে যায়নি, তারা উল্টে আমাদের বাড়িতে কিছু দিয়েছে, তারা উল্টে কিছু দিয়েছে। এখন মন্দিরাকেও ও এমনভাবে অ্যাটাক করছিল, তখন ওকে বলেছিলাম যে তোর বাড়ির থেকে কিছু নিয়ে যায়নি রে ভাই, তোর উল্টে তুই পেয়েছিস ওর কাছ থেকে, ঠিক আছে? তাহলে এরকমভাবে তাকে দাঁত মুখ চিবিয়ে খিচিয়ে বলে কি লাভ, তাই না? তো যাই হোক, সেখানেই বলছিলাম যেটা প্রফেশনালিজমের কথা। কারণ দেখবেন এই যে যারা লয়ারও আছে তারা কিন্তু কোর্ট রুমের মধ্যে একে অপরের সাথে এত ঝগড়া করলো, এত কিছু করলো, মানে ঝগড়া ইন দ্য সেন্স যুক্তি তর্কের যে ঝগড়া সেটা করলো। তারপর যখন তারা বেরিয়ে আসে, ইজলাস থেকে বেরিয়ে এসে যখন চায়ের দোকানে বসে, তখন কিন্তু দুজনে বলে এই যুক্তিটা খুব ভালো দিয়েছিস তুই, এই পয়েন্টটা দারুণ বলেছিস, দারুণ দারুণ। তো সেখানে তাদের মধ্যে কিন্তু এই রকম ধরনের কথোপকথন হয় যে দারুণ, তো এরকম ধরনের কিন্তু কথাবার্তা হয়। সে এরকমও বলে আচ্ছা আজকে তো যুক্তিটা আপনি দারুণ দিলেন, হ্যাঁ কিন্তু নেক্সট আমি যে যুক্তিটা দেব সেটা খণ্ডিয়ে দেখাবেন কিন্তু। এরকমভাবে একটা হেলদি কনভারসেশন, আর কিছুই না, হেলদি কনভারসেশন। এই যে তারা জজের কাছে লড়ে তার আগেও কিন্তু ওদের পুরো যেটা কি প্রশ্ন হবে কি না হবে সব কিন্তু তাদের আগের থেকে সব কিছু থাকে, সমস্ত কিছু কিন্তু তার মধ্যে থাকে। তো আমিও সেটাই ওকে বলেছিলাম যে এই প্রফেশনালিজম না আনতে পারলে তাহলে তো LLB করার কোনো মানেই হয় না। কারণ LLB করতে হবে উকিলদের, তাদের মানে তারা ভীষণ হাইলি প্রফেশনাল। তো সেই কোয়ালিটিটা যদি না আসে, শুধুমাত্র আমি কোনটা কোন ধারা সেটা শেখার জন্য ল পড়বো, বাট সেটা আমি কিন্তু তারপর অ্যাপ্লাই করতে পারবো না। কারণ সেখানে যদি আমি নিজের ইমোশান জড়িয়ে দিই যে আমার ক্লায়েন্ট তার সাথে এত খারাপ হয়েছে, এরকমভাবে করলে হবে না। এই যে একটা সিনেমা আমরা দেখেছিলাম যেটা হচ্ছে গিয়ে মুন্না ভাই MBBS, সেখানে বলেছিল ওই ডক্টর আস্থানা যে আমি অন্য একজনের যখন ট্রিটমেন্ট করি সেটা আমার একটা অসুস্থ শরীর, সে বডি, কিন্তু আজ যদি আমি আমার মেয়ের জন্য করতে চাই আমার হাত কিন্তু কাঁপবে, কারণ ওখানে আমার ইমোশন চলে আসবে, আমার মেয়ে আমার চোখের সামনে, তার প্রতি আমার ইমোশন। তো সেই রকমই সেখানেও কিন্তু প্রফেশনালিজম একটা মানুষ এসছে সেখানে, সেটা তাকে তুমি পেশেন্ট পার্টি এই ধরনের যে ওয়ার্ড, আমিও কিন্তু বলেছিলাম যে এই কি পেশেন্ট পার্টি, বলে হ্যাঁ যে আমরা ওরকমভাবে
কোনো মানুষের নাম ধরে তার সাথে সম্পর্ক করে আমরা করতে চাই না, কারণ আমরা জানি সে অসুস্থ, সে এসছে, সে সুস্থ হবে, সে চলে যাবে। তার সাথে সে আমাদের কাছে শুধু পেটেন্ট পার্টি আর বেড নাম্বার কত ততটুকুই থাকা উচিত। তার চেয়ে বেশি ইমোশন হয়ে গেলে আমাদেরই প্রবলেম হবে। এটা একদম ধ্রুব সত্যি কথা। তো সেরকমই বলছি যে যখন তুমি কোনো মানে তোমার ক্লায়েন্ট হবে, সেই ক্লায়েন্টকে তুমি যদি একেবারে মনে করো যে ক্লায়েন্টের সাথে যেটা হয়েছে সেটা আমার সাথে হয়েছে, আমি সেই রকমভাবে লড়বো, নো, ওরকমভাবে ইমোশন দিয়ে লড়ে কেউ কখনো জিততে পারেনি। জিততে হবে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, ল দিয়ে, ধারা দিয়ে, সাক্ষী দিয়ে, প্রমাণ দিয়ে, ঠিক আছে? তো যেটা বলছিলাম এবার নাইটি, হ্যাঁ, তো নাইটি আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে নাইটির ব্যাপারটা কি। তো আমরা যখন ব্লগিং করি আমরা আমাদের ঘর দেখাচ্ছি, আমরা ঘরে কি করছি সেটা তো দেখাচ্ছি। তো তার মধ্যেও সেখানেও নাইটি পরলে তাও ঠিক আছে, যে আমি এবার নাইটি পরলাম, তাও আমি দেখেছি কেউ রাত্রে যেটা পরে শোবে সেটা সাধারণত দেখায় না। বাট এই যে নাইটির মধ্যেও কিন্তু রকম ফের রয়েছে, যেখানে শালীনতা বজায় রাখার কথা বলা হয়েছে, আর কিছু না, শালীনতা বজায় রাখার কথা বলা হয়েছে। সঙ্গীতাদি নিজে বললো যে তোমরা জানো না যে একটা এমন স্ক্রিনশট আমার কাছে এসছে কি না, হাত কাটা নাইটি পড়েছে, সেখান থেকে মানে এই আন্ডার আর্মস দেখা যাচ্ছে, এই ধরনের। তারপর আন্ডার আর্মসের পরেই আমরা জানি যে আমাদের মানে শরীরের একটা মেজর পার্ট আছে, ধরুন ব্রেস্টের পার্টটা কিছু দেখা যাচ্ছে, এমন ঢিলা ঢালা যে এখান থেকে এরকম হাত তুললে এপাশ থেকে সব দেখা যাচ্ছে। তো সেগুলো তো শালীনতা নয় না। তো সেটাই উনি বলেছেন। এবার কেউ মনে করছে যে আমার শরীর আমি দেখাবো, সেটা আলাদা কথা। তাদেরকে নিয়ে কিন্তু ওনার মাথা ব্যথা নেই, সঙ্গীতাদি তাদেরকে নিয়ে মাথা ব্যথা নেই। উনার ব্যাপারটাই এটাই যে যারা কন্ট্রোভার্সির নাম করে করছো, সমালোচনার নাম করে করছো, তাদের কথা বলা হয়েছে, তাদের মানে তাদের ক্ষেত্রে উনি কনসার্ন, সেটা উনি বলেছেন। এটা আমি যতদূর ওনার কথা শুনলাম তাতে আমি যা বুঝলাম তাই আমি বললাম। তো যেখানে তো নাইটির মধ্যেও রকম ফের রয়েছে। আমার এই যে কালকে সুতপা বলল যে ইপসিতাদিও আগে নাইটি পরে করতো, তো আমার নাইটিগুলো যদি ভালো করে দেখেন তাহলে আমার নাইটি দেখে কেউ বুঝবে না যে ওটা নাইটি, ওটা ম্যাক্সি। ওটা ম্যাক্সি আর নাইটি দুটোর মধ্যে কিন্তু একদম ডিফারেন্স রয়েছে। এইখানে পুরো ইয়কে কাজ করা, অনেকে তো আমি যেগুলো পরে বসি সেগুলো কুর্তি ভাবে, তো সেটারও রকম ফের রয়েছে, যে নাইটি আর ম্যাক্সির মধ্যে তোমাকে বুঝতে হবে যে কোনটা ম্যাক্সি আর কোনটা নাইটি। তার সত্ত্বেও আমি বলছি যে ধরো চলো মানছি, এবার আমি যদি দুদিন পর বিকিনি পরে বসি তাহলে কি তুমিও বিকিনি পরে বসবে? তা তো নয়। আরও অনেক ব্লগার রয়েছে, তাদের লাইফে অনেক কিছু হচ্ছে, সেগুলো নিয়েও আলোচনা করি। কারণ একজনকে ধরে রাখবো তারা কি করছে তাদের লাইফ নিয়েই আমরা শুধু পড়ে থাকবো, বাদবাকিরা মাঝখান থেকে যা খুশি তাই করে যাবে, বা তারা যারা ভালো করছে সেগুলো হাইলাইটেড হবে না। এই যে সমালোচনা বা এই কন্ট্রোভার্সি সো কল্ড, সেটাতে আমি দেখেছি যে কেউ কিছু ভুল করলে সেটাকেই তুলে ধরা হয়। কেন? অনেক ব্লগার আছে তারা ভালোও তো করছে, সেই ভালোগুলোকেও তো তুলে ধরা যায়, সেগুলোকেও তো কন্টেন্ট করা যায় নাকি? আমি আমার এই চ্যানেলের অ্যাবাউটের মধ্যে লিখেই রেখেছি যে আপনার ভিডিওই হচ্ছে আমার কন্টেন্ট, আমার ব্লগ চ্যানেলে আমার ব্লগ গিয়ে লোকে দেখুন, সেখানে দেখুন আমি আমার জীবনশৈলী, আমি কি করছি, আমি কিভাবে চলছি, সেগুলো তো আমি সেখানে দেখাই। এরকম তো নয় যে আমি শুধু অন্যের জীবন নিয়ে পড়ে রয়েছি, আমার নিজের জীবন, আমি কিভাবে সংসার চালাচ্ছি, আমি আমার ফ্যামিলির প্রতি কর্তব্য করছি না করছি, ছেলেমেয়ের প্রতি কর্তব্য করছি না করছি, সেগুলো কিছু দেখাবো না। সব কিছু উদ্ধ রেখে শুধুমাত্র অন্যের জীবনে কি হচ্ছে সেগুলো নিয়ে বকবক করবো। আমি তো সেটা করি না। আমি আমার রীতিমতো ব্লগিং চ্যানেলে সমস্ত কিছু দেখাই। এখন দেখাতে পারছি না, কিছুদিন বন্ধ রেখেছি, কারণ আপনারা জানেন অনেকেই যে আমাদের ফ্যামিলিতে একজন মারা গেছে। আমি এই সময়টা, এই কটা দিন আমি ইচ্ছা করেই করছি না, কারণ আমি জানি তাহলেই আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, আমি করতে চাইছি না, তাই জন্য। তো সেখানে চিন্তা করে দেখুন যে ব্লগিংয়ের আরও অনেকেই তো আছে, তো শুধুমাত্র কেন কেউ খারাপ করছে সেটা তুলবো, কেউ ভালো করছে সেটাকেও তো তুলে ধরা দর্শকদের সামনে, সেটাও তো আমাদেরই কাজ হওয়া উচিত, তাই না? আজকে অনেক ব্লগার আছে যারা ভালো ভালো কাজ করছে, হয়তো অনেক দর্শকরা জানেই না, সেই চ্যানেলটা সম্পর্কে জানেই না, তো তাদেরও ভালো কাজগুলো আমাদের উচিত লোকের কাছে পৌঁছে দেওয়া। তো সর্বোপরি এটাই বলবো। তো আমি একটাই কথা আমি সে সময়ও বলেছিলাম যে আমরাও চাই সিলভার প্লে বাটন পেতে পারি। আজকে সীমা বাই গডস গ্রেস ও 50,000 পার করে গেছে, মানে ও
হাফ রাস্তা চলে এসছে, ওর হাফ আরও চলা বাকি রয়েছে, তো ও পেয়ে যেতে পারে। তেমনি ও পেলে আমরাও পেতে পারি, কেন পেতে পারবো না? কাজটা সেরকমভাবে কাজের মতো করে করতে হবে, তাহলে নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো। আজকে দর্শকরা যারা অনেকের কথা শুনতে ভালোবাসেন, তারা বসে থাকেন কথা শোনার জন্য, তো সেসব যারা ক্রিয়েটার আছেন যাদের জন্য মানুষ অপেক্ষা করে, একজন আমি একজনের নাম নিলে খুব মুশকিল হবে, অনেকের আছে, সবাই দর্শকরা শুনতে খুব ভালোবাসে, তো তারাও চাইলে নিশ্চয়ই সেই মাইলস্টোনটা অ্যাচিভ করতেই পারে। কিন্তু এই পার্সোনাল অ্যাটাক করে একে অপরের বিরুদ্ধে করে আর শুধু শুধু কেস কামারি করে কোনো লাভ নেই, এটাই উনি বলতে চেয়েছেন, এই বার্তাটাই উনি দিতে চেয়েছেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে সন্দীপের দিদি, তো আপনাদের আমি অনেক দিন ধরেই বলছিলাম যে আপনাদের সাথে কিছু কথা আমার শেয়ার করার আছে, আমি বলিনি। তো আপনারা এর আগে দেখেছিলেন যে আমি ওর ভিডিও থেকে ভিডিও ক্লিপ নিয়ে সেগুলোকে রিমিক্স করে ওর আসল যে রূপটা সেটা ধরিয়ে দিয়েছিলাম। এই যে সুতপাকে বলছি, ও ভুলে গেলে তো চলবে না, সব তো রয়েছে। তো এই সুতপাকেই বলছি যে আজকে সন্দীপকে ছোট করার জন্য দিনের পর দিন যে 3 মাস বয়সে এই সন্দীপের দিদির সাথে কি হয়েছিল সেটা বারবার করে উল্লেখ করা, এর কোনো মানে আছে? কারণ 3 মাস বয়সে সে তো জানতো না তার সাথে কি হয়েছে, তাকে পরবর্তীকালে কেউ বুঝিয়েছে। তো যখন বুঝিয়েছে তাহলে তাদের বাড়িতে কেন আসতো, তাদের সাথে সম্পর্ক কেন রাখতো, বা তার ভাইয়ের বিয়েতে এত ধুমধাম করা, ভাই হানিমুনে যাবে সেইটা সমস্ত কিছু দর্শকদের সামনে তুলে ধরা, এগুলো কেন করেছে? এগুলো কি ও কি একেবারেই লজিক মানে বোঝে না? একেবারেই কি লজিক বোঝে না? এটা তো পরিষ্কার কথা যে এতদিন ধরে সম্পর্ক ভালো ছিল, এত বছর ধরে ওদের ব্লগিং সমস্ত কিছু ও নিজের চ্যানেলে দেখিয়েছে। যেই মুহূর্তে এই চ্যানেল নিয়ে, এই কন্টেন্ট নিয়ে ঝামেলার সূত্রপাতও আমরা সবাই শুনে নিয়েছি, যে ওর ইচ্ছা ছিল, যেহেতু প্রেগনেন্সি জার্নিটা ওর চ্যানেলে টেলিকাস্ট হয়েছে, তো সেই জন্য ওরও ইচ্ছা ছিল যে বাচ্চার মুখ ফার্স্ট ওর চ্যানেলে দেখানো হবে, কিন্তু সেটা হয়নি। বাচ্চার মা নিজেই তার যে ওই ইমেল আইডিটা ছিল, যেটা সন্দীপ চ্যানেলে রূপান্তরিত করে দিয়েছে, তার মধ্যে দেখিয়ে দিয়েছিল। সেখানেই থেকে রাগ অসন্তোষের কারণ আরও প্রচুর থাকে। ফ্যামিলি পলিটিক্স ইজ আ ভেরি বিগ পলিটিক্স। আমি বলেছি আমাদের মানে দেশের আমাদের যে দুটো মহাকাব্য রয়েছে, তাতে এই যে রামায়ণ মহাভারত, সেখানে কিন্তু শুধুমাত্র ফ্যামিলি পলিটিক্স দেখানো হয়েছে। ফ্যামিলি পলিটিক্সের জন্যই রামকে রাজা হতে দেওয়া যাবে না, ভরতকে রাজা করতে হবে, সেই জন্য তাকে পাঠিয়ে দাও বনবাসে, পাঠিয়ে দাও। তো এই যে এইগুলো তো পলিটিক্স করা, তো এরকম কুচু মন্থরা প্রত্যেকটা ফ্যামিলিতেই রয়েছে, যারা কিনা ফ্যামিলির মধ্যে পলিটিক্স করে, ডিভাইড অ্যান্ড রুল করে। আর শুধু ডিভাইড অ্যান্ড রুল না, তার মধ্যে থাকে মানে ভীষণ পরিমাণে রিভেঞ্জের খেলা, বিশাল খেলা। সেগুলো মানুষ কেন করে, কী জন্য করে, সেটা জানা যায় না। সবার তো আর এই মানে মহাভারতের মতো শকুনির ঘটনা একেবারে জলজান্ত একেবারে সামনে আছে এরকম তো ব্যাপার নয়। এরকম প্রচুর অন্তর্নিহিত ব্যাপার থাকে, অন্তর্নিহিত স্বার্থ থাকে, যার জন্য এই অশান্তিগুলো ক্রিয়েটেড করা হয়। মানুষ শুধু স্বার্থের জন্য, কারণ যার সাথে সত্যি খারাপ হবে সে কখনো অমুখ হবে না। আমরা সমস্তটা জানি, বলে না যে অল্প জানা অর্ধেক জানা, অর্ধসত্য, মানে সেটা হচ্ছে মারাত্মক জিনিস। তো সেই অর্ধসত্য শুনে নিজের বিবেক, নিজের বুদ্ধিকে না বিচার করেই শুধুমাত্র কন্টেন্টের নামে সেই কথাগুলোকে বিচার করে একজনের ওপর পার্সোনাল অ্যাটাক, তার গর্বকে নর্দমা বানিয়ে দেওয়া, এটা কোনো কন্ট্রোভার্সি নয়, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা কথা আজকে যেটা বলছিলাম যে এই যে এমন কড়া ভাষায় সমালোচনা করেছিলাম, সন্দীপের দিদি নিতে না পেরে আমাকে স্ট্রাইক দিয়ে ওই ভিডিওটা টেক ডাউন করিয়ে দিয়েছিল। তারপর কি হয়েছে, আমি আবার তো সেটা আপলোড করেছি, শুধুমাত্র ওর ছবি সরিয়ে দিয়ে থাম্বনেল থেকে দিয়েছি তো, কারণ যেটা সত্যি সেটা আটকানো যাবে না, কোনোভাবে আটকানো যাবে না। আমি তো সেটা দিয়েছি, আবার সবাই আপনারা দেখেছেন। তো যাই হোক, আবারও বলি যে আপনারা যারা দেখেছেন যে কতগুলো ওরই আসল রূপ ধরার জন্য পুরোনো ভিডিও থেকে ক্লিপিং তুলে আমি সেগুলোকে রিমিক্স করে আপনাদের সামনে
তুলে ধরেছিলাম। তো সেটাতে নিজের মুখটা আয়নায় দেখে সহ্য করতে পারিনি। তো এগুলো রিমিক্স, এটার কিন্তু পারমিশন ইউটিউব নিজে দেয়। তো ওই ভিডিওগুলো আপনারা আর এখন দেখতে পাবেন না, কারণ ওগুলো ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। আর তার কারণ হচ্ছে এই সন্দীপের দিদি, ও নিজের ভিডিওর মধ্যে এই রিমিক্স অপশানটা বন্ধ করে দিয়েছে। যেহেতু বন্ধ করে দিয়েছে সেহেতু ওগুলোকে ইউটিউব থেকে ও রিমুভ করিয়ে দিয়েছে। তো এই যে যদি রিমুভ করিয়েও দেয়, লাভটা কি হলো? তাহলে পরিষ্কার বোঝা গেল যে ওর সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা সত্যি ও নিতে পারছে না। আমি তো ওর ভিডিও থেকে অংশ তুলে দিয়েছিলাম, যেখানে কিনা বলছে যে মামুনি ভাই এসে কত কিছু দিয়ে গেল, কত কিছু মামুনিয়া ভাই দিয়ে গেল, দেখো এত জিনিসপত্র দিয়েছে, ভাই এসে এত জিনিসপত্র দিয়েছে, আমরা কলকাতা আজকে প্রথম এসেছি, ভাই এত জিনিসপত্র দিয়েছে। তারপরে আরেকটা দেখিয়েছি যেখানে কিনা ও দেখাচ্ছে যে দেখো কত কিছু দিয়েছে, 15-25 কেজি চাল দিয়েছে, ডাল দিয়েছে, তারপর তরি তরকারি সমস্ত কিছু দিয়েছে। সেগুলো সব রিমুভ করিয়ে দিয়েছে। এই জন্যই দেখুন আমি আমার কিন্তু ব্যানারের মধ্যেই লিখে রেখেছি চ্যানেলের যে আই ডোন্ট ইনসাল্ট পিপল, আই জাস্ট ডিসক্রাইব দেম। তো আমি ইনসাল্ট তো করিনি, আমি জাস্ট ডিসক্রাইব করে দিয়েছি ও কীরকম, ব্যাস। ও নিজেই যদি নিজের আয়নায় নিজেকে না দেখে না সহ্য করতে পারে, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার, আমার নয়, তাই তো? আমি ইউটিউবের রুল মেনেই করেছিলাম যা করার, তাই তো? তো যাই হোক, এটাই আপনাদের আমার বলার ছিল, এটুকুই বলার ছিল। এটা আপনারা হয়তো ভাববেন যে আমি ভয় পেয়ে বা কোনোভাবে ভিডিওগুলো রিমুভ করে দিয়েছি, না, ওটা রিমুভ করানো হয়েছে, ও নিজে রিমুভ করিয়েছে ইউটিউবের থ্রু দিয়ে, ঠিক আছে? তো চলুন, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। এটা আপনাদের অনেক দিন থেকে বলার ছিল। তো অবশ্যই আরও ভিডিও এরপর আসবে এই বিষয় নিয়ে, আরও যা যখন মনে হবে আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, বন্ধুত্ব কোনো কিছু নয়, তবে এবার থেকে নাম ধরে কথা বলতে যখন কারোরই আপত্তি নেই, শুধু নাম ধরে বলবো। বাট যেরকম ছিলাম একদমই সেরকমই আছি আর সেরকমই থাকবো, কোনো রকমভাবে। কারণ আমার বলে না যে পারফেকশনকে আর কিন্তু ইমপ্রুভ করা যায় না, আমি আপনারা সবাই বলছেন আমি পারফেক্ট, সেখানে আর ইমপ্রুভমেন্টের কোনো জায়গা নেই। এটা দিল চাহতা হয় সিনেমাতে আমির খান বলেছিল যে পারফেকশন ক্যানট বি ইমপ্রুভড, আমি তো পারফেক্ট, আর এখানে কি করে ইমপ্রুভ করবো আমি? বাট না, অবশ্যই আমি মনে করি বেটার করার রাস্তা তো রয়েইছে। তো সেটা আমি সবসময় সর্বদা চেষ্টা করি যে এই ভিডিওটা যেটা হচ্ছে তার চেয়ে এরপরেরটা আরও ভালো হোক, তারপরেরটা আরও ভালো হোক, এটা কিন্তু আমার সবসময় চিন্তা থাকে। কারণ দর্শকদের আমি টেকেন ফর গ্রান্টেড কখনো করি না যে আমি যা দেবো দর্শকরা সেটা দেবে। নো, কখনো না। একটা কি দুটো, তারপর কিন্তু তারাও বুঝে যাবে যে এফোর্ট কিন্তু লাগবে, এফোর্ট দর্শকদের জন্য দিতেই লাগবে। তার জন্য বেশি করে হোমওয়ার্ক দরকার, বেশি করে কিন্তু যেটা বলছি বোঝার দরকার, তাই না? বুঝে কথা বলতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।